আমি মুসলমান হয়ে ওইখানে গেলাম কেন, বা কেন আমি বললাম যে ধর্ম যার যার, আনন্দ সবার হইতে পারে না। অনেকেই মনে করেন যে মুসলিম হইলে পরে, মুসলমান হইলে পরে হয়তো আপনি মুসলমান ধর্মের মতো করে চলতে হবে, স্বাভাবিকভাবে বা কমন সেন্স দিয়ে আপনি চলতে পারবেন না। ধরে নিলাম যে ধর্ম যার যার, উৎসবও তার তার। ধরে নিলাম উৎসবে যেতেও বাধা, কিন্তু আরেকটা মানুষ, ধরেন আপনি অন্য ধর্মের মানুষ যদি আনন্দ পায়, এটা দেখে আনন্দ পাওয়ার অধিকার তো আপনার আছে। তাহলে স্লোগানটা যদি এরকম হয় যে ধর্ম যার যার, আনন্দ সবার। জি, এইখানে অনেকে হয়তো না বুঝে। ব্যারিস্টার সুমন হিন্দু নাকি মুসলিম? ব্যারিস্টার সুমন বলে ধর্ম যার যার, আনন্দ সবার। শুধু তাই না, এইদিকে আবার অনেকেই বলতেছে ব্যারিস্টার সুমন শুধু মন্দির বানায়, মসজিদ মাদ্রাসা বানাতে আমরা কখনো দেখি নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা চলে যাব শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে, আর সেখানে দেখব ব্যারিস্টার সুমন কি বললেন হিন্দু এবং মুসলিমদেরকে নিয়ে। প্রতি আপনি একটি পূজা মণ্ডপে গিয়েছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ধর্ম যার যার, আনন্দ সবার। জি, এই স্ট্যাটাস দেবার পর আপনার প্রচুর বিপদ হয়েছে বলে শুনেছি। বিষয়টি কি আমাকে একটু খুলে বলবেন? না, আমরা ছোটবেলা থেকেই তো পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথেই আমাদের বসবাস। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, এইটা একজন হিন্দু ভদ্রলোকের নামে। তো আমার বক্তব্যটা ছিল এরকম যে ধর্ম যার যার, যিনি হিন্দু তিনি হিন্দু, আমি মুসলিম। কিন্তু আমি যখন কোনো দুর্গা পূজা বা কোনো পূজাতে ওনাদেরকে আনন্দ করতে দেখি, প্রতিবেশী হিসাবে আমার আনন্দ লাগে। এই আনন্দ তো আর কেউ আপনি বাধা দিতে পারবেন না। কোনো হিন্দু ফ্যামিলি বা কেউ এসে তো বলতে পারবে না যে আমার আনন্দ আপনি নেবেন না, আমি আনন্দ পাচ্ছি আপনি আনন্দ পাবেন না। ব্যাপারটা কিন্তু ঠিক মানে এইরকম ছিল। কিন্তু এটাকে অনেকেই নিয়েছেন যে আমি মুসলমান হয়ে ওইখানে গেলাম কেন, বা কেন আমি বললাম যে ধর্ম যার যার, আনন্দ সবার হইতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে যারা গালি দেন আমাকে, বিভিন্ন কারণে অপছন্দ হলে আমারে গালি দেন, আবার অনেকে ভালোবাসে। তো যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়াতে এইসব কথা বলি, আমার এই গালি শোনার ধৈর্যটাও থাকতে হবে। এই জন্য আমি ভালোবাসি দুজনকেই, যিনি গালি দেন, যিনি ভালোবাসেন। ধর্ম যার যার, উৎসব সবার, সবাই বলে। আপনি কি একমত? দেখুন, উৎসব সবার, এখানে একমত হওয়ার বিষয় না। অনেকেই মনে করেন যে মুসলমান হইলে পরে হয়তো আপনি মুসলমান ধর্মের মতো করে চলতে হবে, স্বাভাবিকভাবে বা কমন সেন্স দিয়ে আপনি চলতে পারবেন না। ধরে নিলাম যে ধর্ম যার যার, উৎসবও তার তার। ধরে নিলাম উৎসবে যেতেও বাধা, কিন্তু আরেকটা মানুষ, ধরেন আপনি অন্য ধর্মের মানুষ যদি আনন্দ পায়, এটা দেখে আনন্দ পাওয়ার অধিকার তো আপনার আছে। তাহলে স্লোগানটা যদি এরকম হয় যে ধর্ম যার যার, আনন্দ সবার। জি, এইখানে অনেকে হয়তো না বুঝে যে আপনি শুধু হিন্দু ধর্ম বাদই দেন, খ্রিস্টান বা আমরা যে আমেরিকাতে যখন যাই, তখন 25শে ডিসেম্বর আমরা ক্রিসমাসেতেও দেখি অনেক মানুষ আনন্দ করতে, সেটা দেখেও তো ভালো লাগে। মানুষ তো আমরা, পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ কষ্ট পাইলে, ধরেন হিটলারের ঘটনার কারণে আমরা যদি কষ্ট পেয়ে থাকি যে এতগুলা মানুষ মারছে, তাইলে কোনো অন্য ধর্মের লোকজন যদি কোনো ভালো আনন্দ করে, তাতে তো আমার ক্ষতি হওয়ার কোনো কিছু নাই। প্রিয়া সাহা যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করলো, তখন আপনি তার বিরুদ্ধে মামলা করেছেন এবং আপনি পরবর্তীতে নিজেও একটা মামলা খেয়েছেন। প্রিয়া সাহার বিষয়টি আসলে কি, এবং তারপর থেকে আপনাকে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে না? না, ঘটনাটা দেখেন আপনি, প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা তো, এখানে প্রিয়া সাহার জায়গায় যদি প্রিয়জন হইতেন, তা তো আমার দেখার বিষয় না। উনি হিন্দু সম্প্রদায়ের না মুসলমান সম্প্রদায়ের? হিন্দু এবং মুসলমান বা অন্যান্য ধর্ম, এটা তো আপনার ধর্ম, বিভিন্ন ধর্ম, কিন্তু দেশ তো আমাদের একটা। এটা তো আপনি বলতে পারবেন না বাংলাদেশি সিটিজেন হয়ে দেশ আপনার বাংলাদেশ না। তো বাংলাদেশের স্বার্থ যদি আপনি দেখেন, এখানে কে বাংলাদেশের বিরোধিতা করলে এটা আমার দেখার বিষয় না। বাংলাদেশের বিরোধিতা করলে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি তার বিরুদ্ধে, আমি নিশ্চিতভাবে আমি বিশ্বাস করে
মামলাটা দায়ের করি যে এটা সাধারণত উনার অভিব্যক্তি না, এটা একটা কনস্পিরাসি, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কে করেছেন, কারা করেছেন বলে আপনার মনে এটার হয়? জন্যই তো আমি বলছিলাম যে মামলাটা হয়ে তদন্ত হওয়া দরকার। আপনার থার্ড সেন্স, আমার থার্ড সেন্স বলে যে কে করেছেন বা কারা করেছেন, কারা পিছনে আছেন, এটা তো অনেক বড় তদন্তের বিষয়। তবে কেউ না কেউ তো আছেন যাকে আমার এইরকম সক্ষমতা নাই যে আমি তাকে ফাইন্ড আউট করবো। এটা সরকারের মানে আমি চেয়েছিলাম যে এই মামলাটা আমলে নিয়ে একটা হোল হার্টের একটা প্রিয়া তদন্ত। সাহা ও ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছালেন কিভাবে? তাই তো আমি তো আর স্বাভাবিকভাবেই উনার একটা 3 মিনিটের বক্তব্য শুনেই তো আর আমি সিদ্ধান্ত নিইনি যে এটা একটা ষড়যন্ত্র ছিল। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানি যে ট্রাম্পের কাছে পৌঁছানো কত কঠিন। সাধারণ যে কোনো একটা মানুষ আপনি চাইলেই আপনি ট্রাম্পের কাছে যেতে পারবেন না। আমেরিকা যাওয়াই তো কঠিন, আবার ট্রাম্পের কাছে তো বহু দূরে। তো এইগুলা সব যদি আপনি কাউন্ট করেন, তাহলে আপনি এক একটা ঘটনার সাথে এক একটা ঘটনা যদি লিঙ্ক করেন, তাহলে আপনি স্বাভাবিক চিন্তাই বুঝবেন যে এটা কোনো নর্মাল ঘটনা না। এটা আপনি একটা ষড়যন্ত্র বুঝতে গেলে আপনার যেসব উপাদান লাগে, বা আপনি দেখা গেল আপনি একটা সাধারণ স্বাভাবিক মানুষ, হঠাৎ করে দেখা গেল আপনি তো চাইলেই ক্যাসিনো উঠাই দিতে পারবেন না বাংলাদেশে। এটা প্রাইম মিনিস্টার চেয়েছেন বলে পেরেছেন। আমি চাইলে কিন্তু ক্যাসিনো উঠতো না। তো এখন আপনি যদি হঠাৎ করে ক্যাসিনোর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেন, বড় বড় যারা আছে তাদের বিরুদ্ধে দেন, তখন মানুষ মনে করবে যে নিশ্চয়ই আপনার ভিতরে কোনো একটা শক্তি আপনি পেয়েছেন। এটা নিশ্চয়ই খুব বেশি মানে অস্বাভাবিক না হলে বিশ্বাস করার কোনো কারণ নাই যে আপনি শক্তি না পেয়ে আপনি ওনার বিরুদ্ধে যখন মামলা করলেন তখন আপনার প্রচুর থ্রেট এসেছে কলকাতা থেকে যে জি। আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে লেগেছেন। জি, সেটা কি ছিল আসলে ঘটনাটা? এটা কোনো ঘটনাই না। আমি তো আর ওনাকে হিন্দু ধর্মের মনে করে আমি মামলা করিনি। আমি মামলা করেছি এবং আমি যে বক্তব্য দিয়েছি, এই বক্তব্যের আলোকে বাংলাদেশেরই কিছু নাগরিক তারা কলকাতায় থাকেন, আমাকে বিভিন্ন নাম্বার থেকে থ্রেট দিতে থাকলেন যে তুমি হিন্দু ধর্মের বিরুদ্ধে এই সেই। কারণ আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা, যে আমি তো একজন লিবারেল একজন মানুষ। আমি তো কখনো ধর্মের ভিত্তিতে কারো বিরোধিতা করছি বলে আমার জীবনে মনে হয় নাই। আপনাকে মানুষ পছন্দ করেছে কারণ আপনি অনেক বড় বড় ঘটনার সাক্ষী হয়ে লাইভ করেছেন। মানুষ ভেবেছে যে দেশের সংকট মুহূর্তে বা দেশের কোনো সমস্যায় আপনি একজন মানুষ যিনি মানুষের পাশে দাঁড়ান। আমরা দেখেছি সেরকম ঘটনা, কিন্তু ইদানিং আপনি একটু চুপ হয়ে গেছেন। এটা কি এটা কোনো কারণটা- থ্রেট আছে সরকারের? আমি দিক আপনাকে থেকে? একটা কারণটা বলি। অনেকে মনে করেন আমি চুপ হয়ে গেছি। ব্যাপারটা চুপ হয়ে যাওয়া না। আমার বক্তব্যের পরে যদি মনে হয় যে আমি চুপ হয়ে গেছি, আপনি মনে করতে পারেন। আমি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করি, আমি তো বাদী। আপনারা তো উনি যখন অ্যারেস্ট হইলেন আপনারা এই ঘটনাটা দেখেছেন, কিন্তু এখন তো ট্রায়ালটা চলতেছে, মানে বিচার চলতেছে। এটা তো আপনারা কেউই জানেন না যে বিচার যে চলতেছে, আমি যে একটার পর একটা সাক্ষী দিয়ে যাচ্ছি। তো এগুলো তো নীরবে হচ্ছে, কিন্তু আমার কাজ তো বন্ধ নাই। এখন ওসি মোয়াজ্জেম সাহেবকে যদি আমি ছেড়ে দিই, ধরেন কোনো কিচ্ছুই না হয়, তাহলে মানুষ কি বলবে যে ব্যারিস্টার মনে হয় একটা এই জনপ্রিয়তার জন্য ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেছে, এখন তো সে খালাস হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হবে? দায়টা আমার উপর চলে আসবে। এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে কাজগুলো আমি আমার জীবনে করেছি, অলরেডি করেছি। ধরেন 6টা-7টা মামলা করেছি আমি, অ্যান্টিবায়োটিকের মামলা করেছি আমি। একজন আইনজীবী মারা গেছিল পঞ্চগড় কারাগারে, তার পক্ষে বাদী হয়ে মামলা করেছি। তো এই মামলাগুলো যেগুলো আমি ধরেছি, এগুলোর যদি আমি শেষ না করি, তাহলে মানুষ মনে করবে কি যে উনি একটা সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য মনে হয় শুরু করেন কিন্তু শেষ করেন না। কিন্তু মানুষ কিন্তু আপনাকে একটা বিরোধী দল হিসেবে দেখতে চায়। মানুষ আপনাকে চায় কিন্তু যে সরকারের খারাপ দিকগুলো বা ভুলগুলো আপনি একটা ধরিয়ে জিনিস দিবেন। কি, ধরেন আমি তো একটা সিঙ্গেল মানুষ, আমার একটা পরিবার আছে। মানে হয়তো আবরারের মতো মনে হয় মারা যাওয়ার আগ পর্যন্ত মানুষ আশা করবে যে আমি প্রতিবাদ করে যাব, কিন্তু এত প্রেশার আমি কয়দিনে নিয়েছি যে বালিশের মামলায় গিয়ে 34 জন বড় বড় মানে ইঞ্জিনিয়ারের চাকরি চলে যায় আমার এই মামলার কারণে। আরো অনেকগুলো জায়গায় আমি হাত দিছি। আপনি দেখবেন অজগরও যদি আপনার বড় বড় খাবার যেগুলা অজগর খায়, খাওয়ার পর কিন্তু 15 দিন হজম করার জন্যই কিন্তু তাকে রেস্টে থাকতে হয়, এত বড় অজগর। আর আমি তো একটা মানুষ, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার কথা হচ্ছে যে আমি যেটাতে ধরবো
এটা শেষ দেখে ছাড়বো। আবরার হত্যা এই ঘটনাটা এখন তো সমসাময়িক সবচেয়ে বড় ইস্যু। আজকে আপনার কোনো লাইভ নেই কেন আবরারের জন্য? আচ্ছা, আমি বারবার বলছি যে লাইভ আমি কখন দেই ভাই? আমাকে বলেছেন যে ডাকসু নির্বাচনে যে কারচুপি হয়েছে অভিযোগ আছে, আপনার লাইভ নাই কেন? জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে এরকম অভিযোগ আছে, আপনার লাইভ নাই কেন? আমি তো বারবার বলছি লাইভ আমি কোনটা দেই? লাইভ দেই হচ্ছে কি যেটা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তাদের চোখে পড়ে না, অথবা ওনারা চোখ দিয়ে দেখেন না, এই জায়গাতে আমি লাইভ করি। এখন আমি তো মিডিয়া না। তার মানে আপনি যে জিনিস সবাই দেখছে সবাই সেখানে দেখছে, ধরুন আপনি live করবেন না। আবরার মারা গেল, সিসিটিভি ফুটেজ অনুযায়ী 19 জন আসামির মধ্যে 2 দিনের ভিতরে 16 জনের মতো লোক অ্যারেস্ট হয়ে গেলেন। পুরা হোল ওয়ার্ল্ডের সব মিডিয়া এটার দিকে তাকায় আছে কি হচ্ছে না হচ্ছে। এখন আমি আরেকটা লাইভ করে, আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি, আমি তো কোনো রেভুলেশনিস্ট না যে আমি লাইভ করে এমন রেভুলেশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে মানে একদম শেষ করে দিয়ে আমি নিজে একটা প্রধানমন্ত্রী বা আমি প্রেসিডেন্ট হয়ে যাব, এটার জন্য আমি আসি নাই। আমরা শুনেছি যে আপনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান। এটা আমাকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চান, কেউ প্রধানমন্ত্রী বানাইতে চান, যে যে পরিমাণ ভালোবাসেন এই পরিমাণ আমাকে বানাইতে চান। আপনি কিন্তু কি চান? আমি যেটা চাই এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও এই দেশে প্রধানমন্ত্রী হয়েও আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। আমি শুধু একটা কথাই সবসময় বলি, এই দেশের ভালো যদি আপনি ঠিক মতো চান তাইলে আপনাকে অপমান হইতে হবে, বেইজ্জত হইতে হবে, অথবা আপনি স্বাভাবিক মৃত্যু আপনার হবে না। বঙ্গবন্ধুর হয়নি, চান নেতার হয়নি, আমিও জানি। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তো পরে, আপনি ইজ্জতের সাথে আমি বিদায় নিতে পারবো কিনা এটা নিয়ে আমি টেনশনে আছি। কারণ বাংলাদেশে কোনো ভালো ক্যারেক্টার যদি তৈরি হয় তাকে এটার একদম নিঃস্ব করার আগ পর্যন্ত কিছু মানুষ নিজের খেয়ে লেগে যায়। এই প্রবণতার কারণ কি এবং কারা সেই মানুষ? আল্লাহ মাবুদ জানে যে আমাদের এই বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে যে কি আছে আমার জানা নাই। যে আপনি দেখেন বাংলাদেশের মানুষের যে বিবেচনা, এই যে আবরারের ঘটনা, এই যে হিন্দু ধর্মের উৎসবে যাওয়ার যে ঘটনা, এইসবে গিয়ে আমার মনে হয়েছে কি জানেন, ওই যে আপনি বাংলাদেশে দিতে গেলে শহীদ হতে হবে, আপনি বেঁচে থেকে বাংলাদেশের মানুষের সবার মন খুশি করতে পারবেন না। আপনি এ পর্যন্ত প্রশংসা তো অনেকই পেয়েছেন, আবার এখন গালাগালিও শুনছেন। তো ভবিষ্যতে কি আপনি গালাগালির জন্য থেমে যাবেন, নাকি আপনাকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা পাবো? আমি ধরেন প্রশংসা পাওয়ার জন্য শুরু করি নাই, শুরু করার পর প্রশংসা পেয়েছি। গালাগালির জন্য কোনো কাজ করি নাই, কোনো কাজ করতে গিয়েই তো গালাগালি খেয়েছি। আমি মনে করি যে আমি যা যা করছি, আমি সবসময় বলি যে আমি একদম তৃণমূল একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। আমি এত প্রশংসা পাওয়ারও যোগ্য না, এত গালি খাওয়ারও কথা না। তো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ব্লাডে হয়তো আমার কোনো একটা জায়গায় আছে যে এরকম অন্যায় দেখলে, দুর্নীতি দেখলে আমি দাঁড়াই যাই। আর আমি তো একজন ব্যারিস্টার। কিন্তু অন্যায় এবং দুর্নীতির বহু ক্ষেত্র এখনো বাংলাদেশে আছে, সেখানে আপনাকে সরব আমরা পাইনি, কিন্তু উত্তর আপনি দিয়েছেন যেখানে মিডিয়া আছে সেখানে আপনি জানেন না। আরেকটা ব্যাপার শুনেন, একটা দেশ, আমি তো কোনো অর্গানাইজেশন না, আমি তো কিন্তু মানুষের আশা আপনার কাছে আস্থার জায়গাটা একটু বেড়ে গেছে। এক্স্যাক্টলি। আমি তো ধরেন সবাইকে সবার সাথে বসে ইন্টারভিউ দিতে পারি না। ধরেন সবাই যদি আমাকে চান, আমার পক্ষে তো সম্ভব না। আমি বারবার বলছি যে বাস্তবতার নিরিখে আমাকে বিবেচনা করেন যে আমি ব্যারিস্টার সুমনের পক্ষে কতটুকু যাওয়া সম্ভব, একজন মানুষের পক্ষে কতটুকু জায়গায় হাত দেওয়া সম্ভব। আপনি একটা মিডিয়া হাউস চালাইতে পারবেন নাকি না সব মিডিয়া হাউসের দায়িত্ব নিতে পারবেন, এইটা বিবেচনায় মানুষ হয় কি বাংলাদেশে দেখবেন যে এত ভালোবাসা আর এত ঘৃণা দুইটাই প্রবল ছাড়া কেউ করতে পারে। মানুষের মনে এই ঘৃণার প্রবণতা এত বাড়ছে কেন? মানে দেশে বিরোধী দল সেভাবে নেই বলে কি? শুধু বিরোধী দল যে নেই তা না, সামাজিক ভাবে যে ক্ষয় হওয়া, যেটা নৈতিক। আপনি দেখেন এই যে বুয়েটে যারা ছেলেটাকে পিটিয়ে মারল, কতটা সামাজিক অবক্ষয় হইলে একটা ছেলেকে এরকম পিটিয়ে মারা গেল এক রাতে, চিন্তার বাইরে একটি চিন্তার বাইরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অবক্ষয় অবক্ষয় হলে, এবং কারা এরা? ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি। বুয়েটের যে 6 জন
যারা পিটাইয়া মারছে, এরা যে সব সাবজেক্টে পড়ে এইসব সাবজেক্টে আমি চান্স পাইতাম না। তাহলে মানে কি হইল? মানে হইলো গিয়ে ইঞ্জিনিয়ার বাড়তেছে, ডাক্তার বাড়তেছে, ব্যারিস্টার বাড়তেছে ঠিকই, কিন্তু নৈতিক মানুষ বাড়তেছে না। এই যে যারা আজকে মার্ডারের সাথে জড়িত, তারা ইঞ্জিনিয়ার হইলে তো সমস্যা ছিল বাংলাদেশের। এরা ইঞ্জিনিয়ার হইলে তো দেশটারে ডুবাই দিত। এরা ছাত্রলীগ করে, তো ছাত্রলীগের উপকার তো এরা করে না। এরা ছাত্রলীগ না, এরা যে কোনো দল করলে, যে কোনো পোস্টে গেলে এরা বাংলাদেশের জন্য এরা বার্ডেন। আপনি কি মনে করেন এই দেশের ছাত্র সংগঠন খুব কার্যকরীভাবে থাকা উচিত? রাজনীতি থাকবে, অপরাজনীতি বন্ধ হবে। সেটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি, আপনি ওভারঅল শুধু ধরেন এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলেন, তাহলে ছাত্রদেরকে মোটিভেট করবে কি? আপনি নেতৃত্ব তো গড়ে উঠে হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতি থেকেই। যে ধরনের নেতৃত্ব কোনটা, যে আগে যে সব নেতারা আমাদের বাংলাদেশে উঠে আসছেন, আপনি এখন ধরেন তৃণমূল পর্যায়ে থেকে যদি আমি উঠে আসি, আমি যে সার্ভিসটা দিতে পারবো, আমার ছেলে আমেরিকা থেকে থাকা অবস্থায় হঠাৎ করে তারে নিয়ে আসলে সে কি এই সার্ভিসটা দিতে পারবে? কারণ ছাত্র রাজনীতির কারণটা কি? কারণ হচ্ছে কি, আমি ছাত্র অবস্থায় আপনি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবেন। এগুলা কথা বলতে বলতে আপনি উপরের দিকে যাবেন, জাতীয় রাজনীতিতে যাবেন। এখন আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন, বন্ধ করলে ছাত্রদের এই জায়গাটাতে একটা গ্যাপ পড়বে, কিন্তু এটা তো গ্যারান্টি দিতে পারবেন না যে নৈতিক ছাত্র তৈরি হবে। আপনাকে ছাত্র রাজনীতি রেখেই এইটাকে যারা লালন করেন তাদেরকে বলতে হবে যে ছাত্রদেরকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আর ছাত্রলীগ বন্ধ করলে যুবলীগ বন্ধ করা লাগে না? এটা তো পুরো ক্যাসিনো ব্যবসাতে পুরো জড়াই গেছে। ক্যাসিনোর যে এত বড় ঘটনা দেশে ছিল এবং এত বড় ঘটনা হয়ে গেল, তা আপনি একজন ব্যারিস্টার সুমন, এই বিষয়টি আপনার চোখে আগে ধরা পড়লো না কেন? আপনি জানতেন না? ক্যাসিনো যে বাংলাদেশে আছে, হ্যাঁ। তাও এত বড় আছে আমি জানতাম না। হচ্ছে কি, উড়াই আমার একটা আছে 110, এরকম ওই যে গ্রামের সিনিয়র লেভেলটা আমি জানতাম, যে গ্রামে ছোট, এইখানে মুক্তিযুদ্ধ একটা ক্লাব আমি জানতাম পার্টি অফিসের সামনে। এইটাই আমার জীবনে আমি একবার দেখছি। এটা যে বাংলাদেশে 120 কোটি টাকার লেনদেন হয়, এটা আমি চিন্তাও করি নাই। আপনার একটা সত্য কথা বলি, যদি জানতাম এরকম হয়, তাহলে একবার হইলো দেখতে হইলো আমি যাইতাম, দেখতে যেতেন। কিন্তু আপনি কি এর বিরুদ্ধে, আপনার সাহস ছিল? এতটুকু সাহস কি আপনি রাখতেন যে ক্যাসিনোর বিরুদ্ধে লড়বেন? আমি একদম ওপেন বলি যে ক্যাসিনোর যাদের নাম শোনা যায় আর ক্যাসিনোর যে টাকা পয়সার লেভেল শোনা যায়, সম্ভবত আমি মানে যদি যেতামও, এদের বিরুদ্ধে একা লড়াই করার মতো সাহস মনে আমার ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এদের বিরুদ্ধে, কারণ একমাত্র প্রাইম মিনিস্টার ছাড়া আমি মনে করি ভাই, ধরেন আমারও তো পরিবার আছে, এদের বিরুদ্ধে কথা বলা আর শহীদ হওয়া প্রায় সেম। এখন এই যে বড় বড় নেতারা ধরা পড়ে গেল, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, এটার আসলে ইম্প্যাক্ট কি পড়তে পারে? ইম্প্যাক্ট তো একটা জিনিস আমি তো বলছি সবসময়, যে এই ক্যাসিনোর কারণে যারা ধরা পড়েছেন বড় বড় নেতা, তারা যদি ঠিক মতো ধরা পড়েন আর প্রাইম মিনিস্টার যদি এটারে টেনে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন, একটা জিনিস নিশ্চিত হবে, আমি আপনি দুর্নীতি করতে পারবো, কিন্তু মনে মনে থাকবে যে কখন যে ধরা পড়ি। আগে এই চিন্তাটা অনেকের ছিল না। অনেকে ভাবছেন যে বাংলাদেশে দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই, বরং দুর্নীতি আপনাকে প্রোটেকশন দিবে। কিন্তু এটা একটা কথা আছে যে ঘুষ খেয়ে জেলে যায়, আবার ঘুষ দিয়ে ছাড়া পায়। কথা কি সত্য? বাংলাদেশে তো আপনি ঘুষটা যেটা, এইটাকে তো এই একটা রিপোর্টে আসছে 70% লোক ঘুষটাকে আমাদের সমাজের অংশ মনে করেন। আপনি সরকারের সমস্ত কর্মকাণ্ডে কতটুকু খুশি? সমস্ত কর্মকাণ্ডে খুশি বা আমার মন খারাপ, বেজার, আমি এই সব ব্যাপারটা এইভাবে দেখছি না। আমি প্রতিটা ঘটনার সাথেই দেখতেছি। সরকারের কোনো কাজ যদি ভালো হয়, আমি প্রশংসা করতে রাজি, এবং আমি চাই যে একটা ভালো সরকার বাংলাদেশে দাঁড়ান। আমি কিন্তু এরকম না যে সবসময় বিরোধী মনোভাব আপনার আমার। আমি চাই যে মানুষ ভালোটা সামনে নিয়ে আসুক, খারাপটা যে খারাপ এটা বলুক। আর সরকার বদলাইলেই বা সরকার চেঞ্জ করলেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা না। আমাদের আগে দরকার হচ্ছে গিয়ে
সরকার তো আর একজনে হয় না, শুধুমাত্র শেখ হাসিনা বা জননেত্রী শেখ হাসিনা দিয়েই সরকার হবে না। উনি যেভাবে কথা বলেন, যে এই পর্যন্ত যেভাবে যে পরিচয় দিয়েছেন সততার, বা কথা বললে এটার উপর স্ট্যান্ড থাকার, এরকম আরো কিছু লোক তৈরি হোক সরকারের ভিতরে অথবা আওয়ামী লীগে, তাইলে দেখবেন। আর বিরোধী দলেও আমি বলবো, যারা বিরোধী দল করেন, বিরোধী দলের অবস্থান কি এই দেশে? এই বিরোধী দল তো এখন ধরেন বিরোধী মনোভাব আছে, বিরোধী দল তো খুব একটা নাই। বিরোধী দল যিনি থাকার কথা ধরেন বিএনপি, বিএনপি তো একদম মানে আমি তো মনে করি যে আওয়ামী লীগের উত্থানের পিছনে আওয়ামী লীগের যতটুকু অবদান, তার চেয়ে একটা বড় অবদান হচ্ছে গিয়ে বিএনপি তো নিজেই তার কার্যক্রম দ্বারা সহযোগিতা করেছেন আওয়ামী লীগকে এই পর্যায়ে আসতে। এখন যদি আপনি কোনো জায়গায় যদি বলেন যে আওয়ামী লীগের তো জবাবদিহিতার জায়গা নাই, আওয়ামী লীগের তো জবাবদিহি করা লাগে না কারণ বিরোধী দল নাই, আমি বলবো যে ভিতরে যাচ্ছি না আর বেশি। এই যে আওয়ামী লীগকে যে যারা জবাবদিহিতার জায়গাতে মানে নাই এখন যারা বলেন, তাদের এটাও জানা উচিত বা বোঝা উচিত এইখানে বিরোধী দলও তাদেরকে সহযোগিতা করেছেন, এই বিরোধী দলের নেতৃবৃন্দরা। কিভাবে সেটা? এ ধরেন বিএনপির একটা সুযোগ ছিল, তারেক জিয়ার একটা সুযোগ ছিল একটা অবিসংবাদিত নেতা হওয়ার বাংলাদেশের, সেই ইয়াংদেরকে ইচ্ছা করলে বহুদূর নিয়ে যেতে পারতেন, কিন্তু উনি এই সুযোগটা এমনভাবে নষ্ট করেছেন দুর্নীতির মাধ্যমে, গ্রেনেড হামলার মাধ্যমে, এখন পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছেন। আমাদের যে একটা সরকারি দল বা আওয়ামী লীগের সাথে যে বিএনপির যে জায়গাটাতে বসে মিলতে পারার কথা, এই জায়গাটা 21শে গ্রেনেড হামলার কারণে, বঙ্গবন্ধু হত্যার কারণে এই জায়গাটা এখন আর রিকনসিয়েবল না, মানে আর মিলতে পারতেছে না। যার কারণে দেখেন এটা মানে এমন জায়গায় চলে গেছে, তারেক জিয়ার কাছেও সুযোগ ছিল বাংলাদেশটারে সামনের দিকে নিয়ে যাওয়া, কিন্তু উনি সুযোগটা ব্যবহার না করে বরং এমন সব লোক দ্বারা পরিবেষ্টিত ছিলেন, গিয়াসউদ্দিন আল মামুনের মতো লোকজনের দ্বারা, যার কারণে বিএনপির ভবিষ্যৎ উনি নিজে নষ্ট করে দিয়ে গেছেন। বিএনপির ভবিষ্যৎ এখন আপনি কি মনে করেন, কি আছে? আমি মনে করি যে বিএনপির ভবিষ্যৎ ঘুরে দাঁড়াবার রাস্তা কি আছে আপনার কি মনে হয়? ধরেন অনেক সময় মনে হয় কি জানেন, যে সরকারি দল বা আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে হয়তো বিএনপি, অনেকে মনে করেন, আমি কিন্তু তাও মনে করি না। আওয়ামী লীগের যদি পতনও হয় তাও আমার কাছে মনে হয় বিএনপি দাঁড়াবে না, হয়তো অন্য কেউ দাঁড়াইতে পারে। বিরোধী দল হিসেবে যে বর্তমানে জাতীয় পার্টি আছে, এই ভূমিকায় আপনি সন্তুষ্ট? না না, দেখেন জাতীয় পার্টি এটা শুধু নামে আছে, এটা আপনি একটা ফরম্যাট মেনটেন করার জন্য আছে। প্রকৃত অর্থে বিরোধী দল যেটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় না জাতীয় পার্টির যে পারফরম্যান্স। বিরোধী দলের জরুরি থাকা বা আবশ্যকতাটা একটি সরকারের সুষ্ঠুভাবে দেশ চালানোর জন্য দরকার না? আপনার লবণ তো অবশ্যই দরকার তরকারির জন্য, লবণ নাই আপনি কি করবেন? কিন্তু কতদিন লবণ ছাড়া খাবেন? যতদিন পর্যন্ত লবণ না পান। আর যিনি খাচ্ছেন তিনি তো খেতে পারতেছেন। বর্তমানে দেশের সবচেয়ে সম্ভাবনার দিক কি মনে হচ্ছে আপনার কাছে? তরুণরা আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটাই এটা। তরুণরা বুয়েটের ছাত্রকে মেরে ফেললো, তাদেরকে দিয়ে আর কি আশা? আবার তরুণদের কারণেই কিন্তু সরকার হয়তো আরো স্লো হইতে পারতেন। সরকারি দলের এই ছাত্রলীগের নেতারাই তো ছিলেন। তরুণদের এই সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে একটা প্রেশার তৈরি হয়েছে আপনার মানে ওর মরার কারণে, এটা তো তরুণদের কারণেই সম্ভব। আপনি কয়জন বয়স্ক লোক মাঠে নামে? তরুণদের মনে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক ক্ষোভ আমরা দেখেছি। নিরাপদ সড়ক আন্দোলনের সময় বা কোনো ইস্যুতে তরুণরা খুব উত্তাল হয়। এই ক্ষোভটা কেন এত বেশি হচ্ছে? আচ্ছা, বেশি হচ্ছে আপনি বলতে পারেন, কিন্তু ক্ষোভ থাকবে তো তরুণদেরই, তরুণরাই তো ক্ষোভের মালিক। মানে আমরা সেই ক্ষোভের কারণ কি তৈরি করে কারণ হচ্ছে দিচ্ছি কি, না? কারণ তরুণরা তো যা দেখে তাই বিশ্বাস করে। ওরা তো আগে থেকে কোনো কিছু ফরম্যাট করা না, ওরা একটা মৃত্যুকে মৃত্যু হিসাবেই দেখে, জুলুমকে জুলুম হিসাবেই দেখে। আমরা ধরেন তরুণ যারা না, তারা হয়তো অনেক কিছুর সাথে কম্প্রোমাইজড হয়ে যায়,
কিন্তু তরুণরা তো ওইরকম না। তো বাংলাদেশের মতো জায়গায় এত বেশি মানুষের দেশে সব সময় মানবাধিকার তো রক্ষা করা যায় না, অনেক জায়গায় ক্ষেত্রে দেখা যাচ্ছে লঙ্ঘন হচ্ছে। তো এই লঙ্ঘনটা তো চোখে পড়ে। তো চোখে পড়লে ধরেন একজন তরুণ না যিনি বয়স্ক, ওনার মধ্যে যেভাবে প্রভাব ফেলে, তরুণদের মধ্যে তো স্পষ্টতই সারা পৃথিবীব্যাপী তো তরুণদের মধ্যেই তো প্রভাব পড়বে এবং তরুণরাই তো আগে আসবে। এটার ধারাবাহিকতায় আমি মনে করি বাংলাদেশের তরুণরাও এরকম ক্ষোভে ফেটে পড়ে। রোহিঙ্গা সমস্যা নিয়ে আপনার কি মনে হয়? একদিকে রোহিঙ্গাকে পুনর্বাসিত করার জন্য আমরা প্রশংসিত হচ্ছি আন্তর্জাতিকভাবে, কিন্তু আমাদের দেশের জন্য তো রোহিঙ্গারা দারুণ বড় ধরনের শুনেন, বোঝা হয়ে দাঁড়াচ্ছে। রোহিঙ্গাটা হচ্ছে কি আমাদের, আপনি বলেছেন অফ দ্য রেকর্ডে যে রোহিঙ্গার যে নেতা তাকে আমেরিকাতে পাসপোর্ট ছাড়া নিয়ে গেছে। এটা আমি যেটা আপনাকে বললাম, এটা ইন্টারন্যাশনাল কনস্পিরাসি, যেটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কিন্তু রোহিঙ্গাদের যে ব্যাপারটা আমাদেরকে বাংলাদেশিদেরকে কিভাবে বিপদে ফেলছে দেখেন। রোহিঙ্গা তো জায়গা না দিয়ে আমাদের কোনো পথও ছিল না, আমরা তো এতগুলা লক্ষ লক্ষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারি না। আর বিশেষ করে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, উনি ভালো করেই জানেন যে বাংলাদেশও তো একসময় রোহিঙ্গাদের মতো ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল, ইন্ডিয়া তো জায়গা দিছে। এখন রোহিঙ্গাদের সিচুয়েশনটার জায়গা আমরা ঠিকই দিছি, কিন্তু ফেরত দেওয়ার ব্যাপারে যে সমস্যাটা হচ্ছে, এটা তো বাংলাদেশের মতো সিচুয়েশন না যে এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি সবাই বাংলাদেশে ফিরে আসছে। এখন এটা গলার কাটার মতো হয়ে দাঁড়াইছে। এখন এটা আন্তর্জাতিক সোসাইটিকেই, বাংলাদেশ, ইন্ডিয়া, বা এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়ে গেছে। এখন তো আর শুধু কেউ চাইলেই ওদেরকে বিদায় করে দেয়া বা এইভাবে এখন বার্মা বা মায়ানমারের আগে আসতে হবে। আমি মনে করি এখন গলার কাটা, এই কাটাটা আপনি অপারেশন করে সরাবেন নাকি বুদ্ধি করে সরাবেন, এটা ডিপেন্ড করবে এখন। কিন্তু সরানো ছাড়া কোনো বিকল্প নাই। আপাতত তো সরানো ছাড়া আর বিকল্প কি আছে? বাংলাদেশের মানুষের মনে, অনেক মানুষের মনে ভারতের প্রতি এত বিদ্বেষ কেন? ভারতের প্রতি বিদ্বেষ কি জন্য জানেন? বাংলাদেশে দেখবেন স্বাভাবিকত প্রতিবেশীর সাথে মিলটা কমই থাকে। প্রতিবেশী তো নেপালও আছে। নেপাল আমাদের প্রতিবেশী না, কিন্তু বাংলাদেশে তো, বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার তো ইন্ডিয়ার। যদি পাকিস্তান বর্ডার হইতো তাইলে তো আমাদের বেঁচে থাকাই কঠিন হতো, কারণ এই জম্মু কাশ্মীরের অবস্থা হতো আমাদের। তাও তো ভাগ্য ভালো যে পাকিস্তান বর্ডার না, তাইলে তো মনে করেন মুজাহিদিনরা সবাই ঢুকে পড়তো ইন্ডিয়ার আক্রমণ করার জন্য, তখন আমরা তো পুরা নিশানা হয়ে যেতাম। আবরার যে স্ট্যাটাসটা দিয়েছিল, এবং আমরা জানি যে স্ট্যাটাসের কারণে তাকে খুন হতে হয়েছে, সেই স্ট্যাটাসটা আপনি পড়েছেন? আমি স্ট্যাটাসটা দেখলাম, ওই যে আমাদের প্রাইম মিনিস্টার যখন ইন্ডিয়াতে গেলেন, কি চুক্তি নিয়ে তার কথা ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যে বিবিসির বাংলার রিপোর্টের উপর ভিত্তি করে আবরার এই স্ট্যাটাসটা লিখে, এই বিবিসি আবার পরের দিন বলে যে সংশোধনী দেয় যে এই রিপোর্টটা ঠিক ছিল না। কিন্তু এর ভিতরে আবরারের কাজ তো হয়ে গেছে, এবং সরকার থেকেও বলা হচ্ছিল যে মানুষ ভুল বুঝছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে আপনাকে কি বললাম, ভুল বোঝানো খুবই সহজ। আমার মতো একটা লোক সারা জীবনের বেশিরভাগ সবকিছু আমি আমার এলাকার মানুষের জন্য দিয়ে দিছি, আমি এখন পর্যন্ত কোনো পোস্টে যাইতে পারলাম না, যা করলাম শুধু মানুষের জন্য রিস্ক নিয়ে গেলাম। আমি একটা পূজাতে যাওয়ার কারণে আমার পুরা এদিক এদিক হয়ে গেছে, যে আমি পূজাতে গেছি, গিয়ে বলছি যে আনন্দ সবার, মানে আনন্দও করতে পারবেন না। তো একটা আমরা তো একটা মানুষ, আমরা তো মেশিনের মতো যে চলি তা তো না, আমাদের মধ্যে আবেগ আছে। তাহলে এখন কি করবেন আপনি বলেন? 75 বছর বয়সী বন্দি খালেদা জিয়াকে নিয়ে আপনার কিছু বলার আছে? আমি মনে করি যে ওই খালেদা জিয়া যিনি জেলে আছেন, এটা তো শুধু যে উনি একটা অপরাধের জন্য জেলে আছেন আমি মনে করি যে এটা বিরোধী দলের সামগ্রিক ব্যর্থতা উনি কাঁধে নিয়ে জেলে আছেন। ওনার কি জামিন পাওয়া উচিত না? আপনার আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? আমি তো মনে করি যে ওই জামিনটা তো আদালতের ব্যাপার, আদালত চাইলে জামিন দিতে পারেন। তবে একটা জিনিস কি, ইতিহাস বড়ই করুন, ইতিহাস কাউকে মাফ করে না, ক্ষমা করে না। যারা যা করেছেন তারা তা পাচ্ছেন, আর এমন যদি হয় এখন যারা যা করছেন তা যদি ভুল করে থাকেন তারাও তা পাবেন। এটা আমার আর আপনার কথা না, এটা ইতিহাসের কথা, প্রকৃতির এই বিচার আপনাকে মেনে নিতেই হবে। সুমন ভাই, আপনার শেষ কোনো কিছু বলবার আছে দর্শকের উদ্দেশ্যে?
দর্শকদের উদ্দেশ্যে কথা বলবো একটাই, যে যারা ইয়াং আছেন, তরুণ আছেন, তাদেরকে বলবো যে নিজের দায়িত্বটুকু পালন করে, যে যার জায়গা থেকে তার দায়িত্বটুকু পালন করে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে ব্যারিস্টার সুমনের বক্তব্য। হিন্দু এবং মুসলিমদেরকে নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।